ওকে, আমরা শুরু করে দিচ্ছি। তো আমরা লাস্ট ক্লাসে মডেল কোয়েশ্চেন নং 5 এর 4 এর সি পর্যন্ত করেছিলাম। 4 এর সি এর পরে তো রিটেন পার্ট 5 নাম্বার থেকে। তো রিটেন পার্টের 5 6 তো 5 নাম্বারটা তো আমাদের ফিক্সড থাকবে, ওখান থেকে পড়বো। দেন 6 নাম্বারটা তো আমাদের আলাদা ক্লাস হবে এই লেট অটো ম্যানেজমেন্টের পরে, যেটা কিভাবে লিখতে হয়। 7 নাম্বার যেটা এক্সপ্লেনেটরি টেক্সট, সেটায় চলে আসি। আচ্ছা, তো এক্সপ্লেনেটরি টেক্সটে আমাদের এখানে ফোকাস করা দরকার সেই পয়েন্টস গুলোতে। তো প্রথমটা হলো আমাদের জেনারেল স্টেটমেন্ট। তো জেনারেল স্টেটমেন্টের পরে আমাদের ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স আসবে। ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স এর পরে আমাদের আসবে টেম্পোরাল কানেকটিভস। টেম্পোরাল কানেকটিভের পরে আসবে স্পেসিফিক ডিটেইলস এন্ড এক্সাম্পলস। এরপর আসবে ক্ল্যারিটি এক্সপ্লেনেশন। আর লাস্টে আসবে কনক্লুডিং স্টেটমেন্ট। এই 6টা আইটেমের নাম কিন্তু আমার আগে থেকে মেমোরাইজড থাকতে হবে। এই 6টা আইটেম যদি আমার মেমোরাইজড থাকে, তবেই কিন্তু আমরা আনসার দিতে পারছি। এছাড়া আনসার দেওয়া কঠিন আমাদের জন্য। তো আশা করি এতদিনে এগুলো অনেকগুলোই তোমাদের মেমোরাইজড হয়ে গেছে। তাহার কোন নাম্বারটা তোমার বাবার কাছে? 713, ঠিক আছে। তো আমরা চলে যাব যে প্রথম পয়েন্টটা এইটাতে। জেনারেল স্টেটমেন্ট ওখানে দেওয়াই থাকে সব সময়। তো 2 নাম্বারে যাব। তো আমাদের প্রথম যেটা ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা খুব সহজেই কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তো আসো, এটা না পড়েই কিন্তু আমরা এটা বের করতে পারি। যেমন এখানে রিকোয়ার্স, আমরা এই বাম সাইডে লিখবো যে ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, আর ডান সাইডে রিকোয়ার্স কমা মিনস, এরপরে কমা পে, কমা দিয়ে এঙ্গেজ, এরপরে কমা দিয়ে রিকোয়ার্স, এরপর কমা দিয়ে ইনক্লুডস, এরপরে কমা দিয়ে টেক্স, দেন কমা দিয়ে এইখানে এনহ্যান্স, এখানে ফস্টার। এই ভার্ব গুলো একটার পর একটা কমা দিয়ে লিখলে আমাদের হয়ে গেল আনসারটা। দেন এটা হলো আমাদের প্রথম আনসার। দ্বিতীয়টাতে আসবে ইউজ অফ টেম্পোরাল কানেকটিভস। তো এখান থেকে টেম্পোরাল কানেকটিভস গুলো আমরা খুঁজে বের করে এটাও পুরা টেক্সট না পড়েই কিন্তু দিতে পারি। তো আমরা প্রথমেই কিন্তু এইখানে পেয়ে যাচ্ছি অ্যাডিশনালি, এরপর এইখানে পেয়ে যাচ্ছি মোর ওভার, এরপরে এইখানে পেয়ে যাচ্ছি ইন শর্ট। তো টেম্পোরাল কানেকটিভ এই বাম সাইডে এই কার্টেরটা দিয়ে ডান সাইডে এই 3টা ওয়ার্ড দিলেই হয়ে যাবে, এই 3টা এক্সপ্রেশন। তালহা, ইউ হ্যাভ এ কোয়েশ্চেন মেবি? স্যার, আমাদের যে
টেক্সট স্যার, ওখানে আমাদের দিয়া মিস বলছে যে 1.5 থেকে 2 পেজ লিখতে স্যার। বুঝি নাই। আর তাহা বলো কি বলছে দিয়া মিস? স্যার দিয়া মিস আমাদের বলেছে। প্যারা করা যাবে, প্যারা না করলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, 1 পেজের বেশি লিখতে পারবো না, এত সময়ও পাবো না। ঠিকই আছে। তো এইখানে এক্সপ্লেনেটরি টেক্সট আমরা কোয়েশ্চেন প্যাটার্নে যেটা পাচ্ছি, এখানে কি কোনো প্যারা করা আছে? তাহলে তো এক্সামে আমরা প্যারা না করাটাই বেটার। এবং আমি আমার শিটটা কিন্তু সেভাবেই দিয়েছি। ঠিক আছে। তো প্যারা না করাটাই বেটার এক্সপ্লেনেটরি টেক্সটে। আর দ্বিতীয়ত, যারা দিয়া মিস আমাদেরকে 1.5 থেকে 2 পেজ লিখতে বলেছেন এক একটার জন্য এত না। এক একটার জন্য সর্বোচ্চ 1.5 পেজ লেখা যায়। 1 পেজ ইজ স্ট্যান্ডার্ড। এক একটার জন্য 1 পেজ ইজ স্ট্যান্ডার্ড, সর্বোচ্চ 1.5 পেজ লেখা যেতে পারে এক্সপ্লেনেটরি টেক্সটের ক্ষেত্রে। এইখানে আমরা যে এক্সপ্লেনেটরি টেক্সট পাচ্ছি, এটা লিখলে আমাদের কি 1 পেজের বেশি হবে কি? পাঞ্জেরিতে যে এক্সপ্লেনেটরি টেক্সট গুলো পাচ্ছি, 1 পেজ বা 1 পেজের হালকা একটু বেশি হলেও হতে পারে, রাইট? হ্যান্ড রাইটিং এর উপর ডিপেন্ড করবে। 1.5 পেজ কি ক্রস করে যাওয়ার কোনো সম্ভাবনা আছে এই পার্টটা? কোনোভাবেই না। এত এক্সপ্লেনেটরি টেক্সট এক্সপ্লেনেটরি টেক্সট সাধারণত এত বড় হয় না। হাইয়েস্ট তোমরা 1.5 পেজ লিখবা, এর বেশি দরকার নেই। ঠিক আছে। আর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তোমার দিয়া মিসকে পাঠাও যে ম্যাডাম, এই যে এটা তো একটা এক্সপ্লেনেটরি টেক্সট। আমরা যে বইগুলোতে এক্সপ্লেনেটরি টেক্সট পাই, ওই বইগুলোতে এটা লেখার ধরনে কোথাও প্যারা করা নাই। তো প্যারা ছাড়া লেখাটাই বেটার। ওকে স্যার। ওকে। নতুন টিচারদের নিয়ে একটু ঝামেলাই, বুঝে না সবকিছু। আচ্ছা, আমরা আমাদের পার্টে চলে আসছি। তো ইউজ অফ টেম্পোরাল কানেক্টিভ, এটার আনসার হলো 4 নাম্বার স্পেসিফিক ডিটেলস এন্ড এক্সাম্পলস। এটার জন্য আমাদের পুরো টেক্সটটা পড়তে হবে। তো চলো এবার পুরো টেক্সটটা পড়ি। Being a good citizen requires certain qualities like actively participating in social activities and contributing to community. তো এখানে মেইন টপিকটা কি আসছে? Being a good citizen requires certain qualities। এইটা হলো আমাদের মেইন পয়েন্ট। তো এই কোয়ালিটিস গুলোর মধ্যে এখানে দুইটা উল্লেখ করা আছে, একটা হলো অ্যাক্টিভলি পার্টিসিপেটিং ইন সোশ্যাল অ্যাক্টিভিটিস, আর একটা আছে কন্ট্রিবিউটিং টু কমিউনিটি। আরো থাকতে পারে। দিস মিনস দিস মিনস স্টেইং ইনফর্মড অ্যাবাউট লোকাল অ্যান্ড ন্যাশনাল ইস্যু, voting in elections, and respecting the laws of one's country. আচ্ছা, এই দিস মিনস এর যে পার্টটা আছে, এটা হলো ক্ল্যারিটি ইন এক্সপ্রেশন। এই যে 5 নম্বরের যে পয়েন্ট আছে না, এক্সপ্রেশনটাকে আরো ক্ল্যারিফাই করে দিয়ে দিছে। এটা হলো সেটা, ক্ল্যারিটি ইন এক্সপ্রেশন। লাস্টের আগের যে বক্সটা, ওইটাই আমরা ক্ল্যারিটি ইন এক্সপ্রেশনে এই লাইনটা তুলে দেবো। লেফট সাইডে থাকবে ক্ল্যারিটি ইন এক্সপ্রেশন, আর রাইট সাইডে এই যে এই সেন্টেন্সটা, যে বি স্টেইং ইনফর্মড অ্যাবাউট local and national issues, voting in elections, and respecting the laws of one's country। এটা লিখে দেব। এই দিস উঠিয়ে দিব। দিস উঠিয়ে আমরা লিখবো যে বিইং আ গুড সিটিজেন মিনস স্টেইং ইনফর্মড অ্যাবাউট, এভাবে লিখে দেব। ক্ল্যারিটি ইন এক্সপ্রেশন হয়ে গেল। এখন আমাদের কিন্তু স্পেসিফিক ডিটেলস এর পার্টটা বাকি রয়েছে, আর কনক্লুডিং স্টেটমেন্ট বাকি রয়েছে। তো স্পেসিফিক ডিটেলস, good citizens also pay their taxes, which fund essential public services like education, healthcare, and infrastructure,
Additionally, they engage in community service like locality cleaning activities. Moreover, good citizenship also requires the quality having respect, kindness, and empathy towards all. This includes being tolerant of different beliefs and cultures, standing up against injustice, and helping the needy people. এই সবগুলো পয়েন্ট মিলিয়ে হলো আমার স্পেসিফিক ডিটেলস। তো স্পেসিফিক ডিটেলসে আমরা মেইন অ্যাক্টিভিটি গুলো নিয়ে আসবো, লাইক এইভাবে লিখবো শর্ট করে পেইং ট্যাক্সেস, এরপরে এইখানে এই এরপরে যেগুলো বলা আছে এটা তো ট্যাক্স থেকে আসতেছে, রাইট? ট্যাক্স নিয়ে তো আর কিছু বলবো না। পেইং ট্যাক্সেস, এঙ্গেজিং ইন কমিউনিটি সার্ভিস, এরপরে হ্যাভিং রেসপেক্ট, কাইন্ডনেস অ্যান্ড এমপ্যাথি, এরপর আসছে হ্যাঁ স্ট্যান্ডিং এগেইনস্ট ইনজাস্টিস, হেল্পিং দ্য নিডি, এই তো ইত্যাদি দিলেই আমার হয়ে গেছে স্পেসিফিক ডিটেলসে। আর লাস্টের যে কনক্লুডিং স্টেটমেন্ট, সেটা সাধারণত জেনারেল স্টেটমেন্টের একটা সিমিলার টাইপের স্টেটমেন্ট হবে, যেটা লাস্টের দিকে সাধারণত থাকে। লাস্টে বলেছে বিইং আ গুড সিটিজেন, জেনারেল স্টেটমেন্টে বিইং আ গুড সিটিজেন রিকোয়ার্স সার্টেন কোয়ালিটিস, তাহলে এখানে কোয়ালিটি বা গুড সিটিজেন এই দুটোর কোনো একটা ফোকাস থাকবে কনক্লুডিং স্টেটমেন্টে। এই যেখানে আছে ইন শর্ট, বাই প্র্যাকটিসিং দ্য অ্যাবাভ মেনশন বিহেভিয়ারাল ট্রেটস এন্ড প্রিন্সিপালস, যে কোয়ালিটির কথা একটু ঘুরিয়ে বলবো। Citizens not only enhance their own lives but also foster a more harmonious and sustainable society. A enhancing their own life, then fostering a more harmonious and sustainable society হলো গুড সিটিজেনের দায়িত্ব। তো আলটিমেটলি পরোক্ষভাবে এই কথাটাকে একটু অন্যভাবে রিস্টেট করে দিয়েছে ওটা। সো আমি লেফট সাইডে লিখলাম কনক্লুডিং স্টেটমেন্ট, আর রাইট সাইডে লিখলাম বাই প্র্যাকটিসিং। আচ্ছা, এই ইন শর্ট সহ লিখলাম নাকি ইন শর্ট ছাড়া লিখবো? ইন শর্ট ছাড়া লিখলেই ভালো, ঠিক আছে। দা বাই প্র্যাকটিসিং দা অ্যাবভ মেনশন দরকার হবে না, দা মেনশনড বিহেভিয়ারাল ট্রেটস এন্ড প্রিন্সিপলস, সিটিজেন্স নট অনলি enhance their own lives but also foster a more harmonious and sustainable society। এভাবে দিলেই আমার কনক্লুডিং স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে। তো এই হলো এক্সপ্লেনেটরি টেক্সটের কোশ্চেন আনসার পার্টটা গেল আজকে। তো আমাদের এখানে মডেল কোশ্চেন নং এটা শেষ হলো। পরের মডেল কোশ্চেন নং এ যাবো এখন, যেটা মডেল কোশ্চেন নং 6 হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন হাউস ইফেক্টকে ফোকাস করে একটা টেক্সট রয়েছে। প্রথমে আমরা এই টেক্সটটা ভালো করে বুঝে এরপরে কোশ্চেন আনসার পার্টে যাওয়ার চেষ্টা করব। তো গ্রিন হাউস ইফেক্ট আমাদের অনেকেরই পরিচিত টপিক, ফলে এটা বুঝতে খুব একটা কষ্ট করতে হবে না আশা করি। Greenhouse effect is an alarming phenomenon for our environment. It occurs because of the production of carbon dioxide in our environment. Its amount is increasing day by day. তো এখন পর্যন্ত প্রথমত গ্রিন হাউস ইফেক্টকে পরিচয় করিয়ে দিল, এটা একটা ফেনোমেনন, এটা একটা ঘটনা, এটা একটা সিচুয়েশন, এটা এটা একটা পরিস্থিতি, সার্কামস্টেন্স। তো কিসের পরিস্থিতি, কিসের ঘটনা? আনসার হলো এনভায়রনমেন্টের। ইট ওকার্স বিকজ অফ দ্য প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হচ্ছে, এটার কারণে এটা হচ্ছে। ইটস অ্যামাউন্ট ইজ, এই ইটস মানে হলো কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট, সেটা ইনক্রিজিং ডে বাই ডে। দ্য মেইন কজ অফ ইট ইজ দ্য বার্নিং অফ ফসিল ফিউয়েলস, তো কার্বন ডাইঅক্সাইড তৈরির প্রধান কারণ হলো ফসিল ফিউয়েলস। ফসিল ফিউয়েল হলো এমন ফিউয়েল যেটা অনেক হাজার হাজার বছর আগের কোনো এলিমেন্ট কনভার্টেড হয়ে ফিউয়েলে পরিণত হয়েছে, সেটা আমরা এটাকে জীবাশ্ম জ্বালানি বলি না, জীব থেকে এসেছে। তো জীব থেকে কিভাবে আসে?
হাজার হাজার বছর আগের ধ্বংস হয়ে যাওয়া মানব দেহই হোক বা অন্য কোনো প্রাণী হোক বা বৃক্ষ হোক বা অন্য কোনো জীবন হোক, সেটা ধ্বংস হয়ে তার দেহ থেকে পচে গলে গিয়ে পরবর্তীতে এটা এক ধরনের ফিউয়েলে পরিণত হয়েছে। এরকম সাম কাইন্ড অফ ফিউয়েল হলো ফসিল ফুয়েল। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি এন্ড হয়েছে কখন? 19th সেঞ্চুরি এন্ড হয়েছে 1999-এ, আর 20th সেঞ্চুরি শুরু হয়েছে 2000-এ। তাহলে এখানে কিন্তু 1999 বা 2000-এর ইয়ারের কথা বলা আছে। 19th সেঞ্চুরি এন্ড মানেই তো 20th সেঞ্চুরির বিগিনিং। তাহলে সেই 2000 সালের কথা চিন্তা করতে পারি বা 1999 সালের কথা চিন্তা করতে পারি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড র্যাপিডলি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি গুলো বিশ্বব্যাপী বেড়ে গেছে। ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, ফলে অনেকগুলো ফ্যাক্টরি হয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরি গুলোর এনার্জি দরকার। হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দা কম্বাসশন অফ কোল, এই এনার্জি গুলো কয়লা পুড়িয়ে তৈরি করা হতো, অর্থাৎ বিদ্যুৎ দরকার এই ফ্যাক্টরি গুলো। আর এই বিদ্যুৎ আসে কয়লা থেকে, এটাকে আমরা কয়লা বিদ্যুৎ বলি। এটাকে তাপ বিদ্যুৎও বলা যায়, থার্মো ইলেকট্রিসিটি। কয়লা পুড়িয়ে হিট হিট উৎপন্ন করা হয়, এই হিট থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এটা হলো কয়লা বিদ্যুৎ বা তাপ বিদ্যুৎ, হিট ইলেকট্রিসিটি নর্মালি বলা হয়। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat the house. তো উন্নত বিশ্বের দেশগুলো শীতকালে, উন্নত বিশ্ব মানে শীত প্রধান দেশের ঘরগুলোকে শীতকালে গরম রাখার জন্য গ্যাস বা মিনারেল অয়েল বার্ন করে আগুন জ্বালিয়ে রাখে। গাড়ি চালানোর জন্য এই ন্যাচারাল অয়েল বা মিনারেল অয়েল বা ন্যাচারাল গ্যাস বার্ন করতে হয়। এয়ারপ্লেন চালানোর জন্য বার্ন করতে হয়। ইলেকট্রিসিটি তৈরির জন্য এগুলো বার্ন করতে হয়। তো আলটিমেটলি বিশ্বব্যাপী যদি আমরা হিসাব করি, তাহলে প্রচুর বেশি পরিমাণে এই ফসিল ফিউয়েল বার্ন হচ্ছে। ঢাকা শহরের ট্রাফিক সম্পর্কে তো আমাদের আইডিয়া আছেই, যে এখান থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতে পারে। গাড়ি আর গাড়ি, যেদিকে তাকাই কোনো কুল কিনারা নাই, গাড়ির গতিও নাই, কিন্তু গাড়ির ইঞ্জিন বন্ধ হয় না, রাইট? তো প্রতিটা গাড়ি তো সাম কাইন্ড অফ সিএনজি, এলপিজি, অকটেন, পেট্রোল বা ডিজেলে চলছে। এই সবগুলোই জীবাশ্ম জ্বালানি জ্বালানি। আমাদের বাসাবাড়িতে যে রান্নাগুলো হচ্ছে এলপিজি অথবা সিএনজি তে হচ্ছে। যারা নিজেরা সিলিন্ডার বাসায় ব্যবহার করছি তারা এলপিজি মোস্ট প্রবাবলি, আর যারা সরকারি গ্যাস ব্যবহার করছি তারা সিএনজি ব্যবহার করছি। এই সবগুলো বার্ন হয়ে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে। তেমনি ভাবে বিশ্বব্যাপী যত যানবাহন চলে, সব যানবাহনে কিন্তু এই জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউয়েলই বার্ন করা হচ্ছে। তো আমি এখন যেখানে আছি এটা হলো ফ্লাইট রাডার। দেখো কি পরিমাণ বিমান বিশ্বে চলাচল করে, এই মুহূর্তে এই বিমানগুলো চলতেছে রানিং বিশ্বব্যাপী। এখানে শুধু রানিং বিমানগুলোরই ম্যাপ, এটা ফ্লাইট রাডার। বিশ্বে কি পরিমাণ বিমান এই মুহূর্তে চলতেছে এটা দেখলে মাথা ঘুরিয়ে যাওয়ার কথা, রাইট? তো তার মানে হলো এখান থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে আমরা একটা ধারণা করতে পারি। তো এই সব কিছুতেই যে টু মুভ আওয়ার কার্স, এয়ারপ্লেনস অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, সবকিছুতেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। Nowadays about 85 million barrels, মিলিয়ন কিন্তু, এক ব্যারেলে কত? 1 barrel to liter, এক ব্যারেলে 158, 158
159ই বলা যায়, যেহেতু এখানে পয়েন্টের পরে 9 আছে। 159 লিটার এক ব্যারেলে, অয়েল ব্যারেল। তো এইভাবে প্রতিদিনে 85 মিলিয়ন ব্যারেল crude oil are burnt daily. Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air. Besides burning fossil fuels, we are leading the earth towards deforestation through cutting down trees. এই ফসিল ফুয়েল বার্ন করা তো একটা জায়গা ছিল, এখন ফসিল ফুয়েল বার্ন করার পরে আমার এখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড আইদার এনভায়রনমেন্ট থেকে যাচ্ছে অর এনভায়রনমেন্টে থাকা ট্রিজ গুলো এগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে। আমি যদি প্রতিদিন যত মিলিয়ন ব্যারেল করে ক্রুড অয়েল হচ্ছে এত মিলিয়ন ট্রি প্ল্যান্টেশন করি, তাহলে হয়তো এই ট্রি গুলো এই কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে নিবে ট্রি তার নিজের খাদ্য উৎপাদনের জন্য। কিন্তু সেটা হচ্ছে না। 85 মিলিয়ন ট্রি প্ল্যান্টেশন প্রতিদিন, একটাও হচ্ছে কিনা সন্দেহ। বরং মানুষজন যেটা করছে উল্টা আরো গাছ কাটতেছে ফার্নিচার তৈরি করার জন্য, বা অবৈধ উপায়ে বনের গাছ কেটে আর্ন করার জন্য, ফরেস্ট ক্লিন করে ওখানে এগ্রিকালচারাল ল্যান্ড হিসেবে ব্যবহার করার জন্য, বাসা বানানোর জন্য, সবকিছুর জন্য মানুষজন ট্রি প্ল্যান্টিং না করে কাটতেছে। Trees absorb significant amount of carbon dioxide from the air and deliver oxygen instead, which in turn helps us survive. তো আমরা যেহেতু ট্রি কাটতেছি, এটা আমাদের দুই দিকে ক্ষতি করতেছে। এক নাম্বার ক্ষতি হলো এটা আমাদের কার্বন ডাইঅক্সাইডকে খেয়ে ফেলতে পারতেছে না। দুই নাম্বার ক্ষতি হলো এটা কেটে আমরা নতুন কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, কারণ ট্রির একটা পার্ট তো আমরা পুড়িয়ে ফেলতেছি, পাতা, ছোট ছোট শাখা, ডাল, প্রশাখাগুলো, এগুলো তো রান্নার কাজে গ্রামের মহিলারা ব্যবহার করে। তো ওখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। যেখানে ট্রির কথা ছিল কার্বন ডাইঅক্সাইড কমানোর, ওখানে আমরা ট্রি কাটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কমানোর সুযোগটা হচ্ছে না, এক। আর দুই হলো এখান থেকে আমরা নতুন করে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, দুই। এই ডাবল ক্ষতি হচ্ছে। Although we can't control the cosmological movement of the earth or the change in the environment, তো মহাবৈশ্বিক কিছু কারণ আছে। স্পেস, মহাকাশে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক সময় আমাদের পৃথিবীতে দুর্ঘটনার কারণ হয়ে থাকে। যেমন ধরো সোলার রেডিয়েশন, এটা থামানোর ক্ষমতা মানুষের নেই। কোন কোন বছরে সানস হিট বেশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সায়েন্টিস্টরা বলতেছেন যে সানস এর ভেতরে ইন্টারনাল কিছু এক্সপ্লোশন হচ্ছে। তো ওইগুলোর কারণে হিট বেশি আসতেছে, টেম্পারেচার বেশি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেশি উৎপন্ন হচ্ছে। ওইটা থামানোর উপায় তো আমাদের নাই, কিন্তু আমরা যে ক্ষতিটা করছি সেটা তো থামানোর উপায় আছে। We can control the greenhouse effect by reducing the emission of carbon dioxide in the atmosphere. মহাকাশীয় ঘটনা থামানোর উপায় না থাকলেও পৃথিবীতে ঘটে যাওয়া কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ তো আমরা কমাতে পারি। এটা দিয়ে এই প্যাসেজটা শেষ হয়েছে। এখন আমরা কোয়েশ্চেন আনসারে যাচ্ছি। কোয়েশ্চেন আনসারের প্রথমটা এখানে আমাদের, হোয়াট ইজ মেইনলি রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজের জন্য টেম্পারেচার রাইজ, এটা তো অবশ্যই আছে। কোল, সেটাও আছে, ন্যাচারাল গ্যাসও আছে, আর এই সবগুলোই করতেছে মানুষে। সুতরাং 4 নাম্বারটা হিউম্যান বিইং হলো আসল কালপ্রিট। Which one of the following words has the closest meaning of the word alarming? Alarming এর সবচেয়ে কাছাকাছি মিনিং এর ওয়ার্ড কোনটি? কার্বন ডাইঅক্সাইড অ্যালার্মিং লেভেলে বেড়ে যাচ্ছে, ইনক্রিজড হচ্ছে, তাহলে এটাকে বলা যেতে পারে শকিং। What does the expression greenhouse effect is an alarming phenomenon for our environment? তো গ্রিনহাউস ইফেক্ট অ্যালার্মিং ফেনোমেনন, এটার মিনিংটা কি? গ্রিনহাউস ইফেক্ট ইজ থ্রেটেনিং টু আওয়ার এক্সিস্টেন্স, মেবি। গ্রিনহাউস ইফেক্ট ইজ প্রডিউসিং কার্বন ডাইঅক্সাইড, এটাও মেবি। গ্রিনহাউস ইফেক্ট ক্রিয়েটস ইনরমাস থিং, থিং কি? থিংটা উল্লেখ না করলে হবে না। গ্রিনহাউস ইফেক্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, প্রশ্নই ওঠে না। তাহলে এ 1 and 2 এর মধ্যে আমাদের সিলেকশন। গ্রিনহাউস ইফেক্ট ইজ, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড কি গ্রিনহাউস ইফেক্ট তৈরি করছে নাকি আমরা তৈরি করছি? আমরা, সুতরাং 1 নাম্বারটা টিকবে, গ্রিনহাউস ইফেক্ট ইজ থ্রেটেনিং টু আওয়ার এক্সিস্টেন্স। Which one of the following words describes environment? Environment এর definition কোনটায় আছে?
এনভায়রনমেন্ট বলতে কি বুঝি আমরা? টেরিটরি বুঝি, লোকালিটি বুঝি, অ্যাটমসফিয়ার বুঝি, সারাউন্ডিংস বুঝি? উত্তর হলো অ্যাটমসফিয়ার কি বুঝি। অ্যাটমসফিয়ার আসলে কি? অ্যাটমসফিয়ার আসলে কি? হ্যাঁ, বায়ুমণ্ডল। এই যে আমরা আর্থের কথা চিন্তা করতে পারি, যে আর্থ থেকে মোটামুটি 1000 কিলোমিটার পর্যন্ত অ্যাটমসফিয়ার, এইটা যেখানে রয়েছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, দেন ট্রোপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আছে, আইনোস্ফিয়ার আছে, এগুলোকে হয়তো সব জায়গায় উল্লেখ করে নাই। এখানে দেখতে পাচ্ছি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। হয়তো আইনোস্ফিয়ার কি কোনো একটা পার্ট হিসেবে উল্লেখ করছে মোস্ট প্রবাবলি। তো এই পুরোটা হলো অ্যাটমসফিয়ার। কত অ্যাটমসফিয়ার কিন্তু এত ছোট নয়, ঠিক আছে? এইখানে এই জায়গা দেখাচ্ছে 400 কিলোমিটার পর্যন্ত, এইখানে দেখাচ্ছে 1000 কিলোমিটার পর্যন্ত। কোনটা কারেক্ট হবে? এইখানে দেখাচ্ছে 1000 কিলোমিটার পর্যন্ত, এখানে দেখাচ্ছে 620 মাইল, মানে তো 1000 কিলোমিটার হয়ে যাবে। হয়তো সাম কাইন্ড অফ 1000 কিলোমিটারের পক্ষে সম্ভবত বেশি। তো আমরা পৃথিবী থেকে 1000 কিলোমিটার পর্যন্তকে অ্যাটমসফিয়ার বলে থাকি। বার্নিং অফ কোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড মিনারেল অয়েল ডাজ নট প্রডিউস, কোনটা প্রডিউস করে না? উত্তর অক্সিজেন প্রডিউস করে না। The level of carbon dioxide may increase if we dash fossil fuel, if we burn fossil fuel. What is the main source of energy required in the factories? ফ্যাক্টরিতে আমাদের বেশি দরকার কোল। What does deforestation mean? Cutting down trees. Mineral oil and natural gas were burnt to all of the above. What does the word combustion mean? Combustion means burning to produce heat. Number B, what is the main cause of the increase in carbon dioxide level in the atmosphere? The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuel. What can we control? We cannot control the cosmological events, but we can control the emission of carbon dioxide. How is the greenhouse effect strengthened? The greenhouse effect is strengthened in some ways. Firstly, when we burn fossil fuel, it produces carbon dioxide. Secondly, we cut down trees, and thus it produces carbon dioxide instead of absorbing it. Thus, greenhouse effect is strengthened. How do the factories produce energy? The factories produce energy by burning coal, and it produces carbon dioxide. What are the purposes for which coal and other sources of energy are burned? Coal and other sources of energy are burned for the purposes of producing energy, heat, to run factories, to heat our houses, to cook food, etc. From your reading of the very beginning portion of the passage, define greenhouse effect. একদম শুরুর পার্টটা পড়ে গ্রিন হাউস ইফেক্ট কি এটার একটা ডেফিনিশন দিতে বলতেছে। তো শুরুর পার্টে রয়েছে গ্রিন হাউস ইফেক্ট ইজ অ্যান অ্যালার্মিং ফেনোমেনন ফর আওয়ার এনভায়রনমেন্ট। এটা একটা definition. It occurs because of the production of carbon dioxide in our environment. তো এই দুইটা সেন্টেন্সকে কম্বাইন করে আমরা ডেফিনিশন দিব যে গ্রিন হাউস ইফেক্ট is an alarming phenomenon of our environment, which is caused by the production of carbon dioxide in the environment.
এভাবে আমরা আমাদের মতো করে ডেফিনিশনটা দিব। হোয়াট ইজ ফসিল ফিউয়েল? ফসিল ফিউয়েল সম্পর্কে এখানে খুব একটা বেশি নেই। কোথায় ছিল? এইখানে ছিল, রাইট? তো fossil fuels are a type of fuels like mineral oil and natural gases that are used to produce electricity, heat, and energy, and other types of energy. Why is the production of carbon dioxide increasing in the modern days? The production of carbon dioxide is increasing in the modern days because of different reasons like burning fossil fuels uh, to move our cars, airplanes, to heat the houses, to produce electricity, ইত্যাদি। এছাড়াও কাটিং ডাউন ট্রিজ কেও অ্যাড করা যাবে। What are mainly burned to produce energy? Coal and fossil fuels are mainly burnt to produce energy। এখানে কোশ্চেন কিন্তু হোয়াট ইজ না, হোয়াট আর। ওরা চেয়েছে আমরা সবগুলোকে উল্লেখ করি। What is the result of it? The result of burning coal and fossil fuels to produce energy is very dangerous for the atmosphere. It is constantly producing carbon dioxide, which is causing greenhouse effect and posing a threat to our environment, for our existence. How do trees help us survive? Trees help us survive in two ways. Way one, they produce oxygen, without which we cannot survive for a single moment. Besides producing oxygen, they also give us shelter, food like fruits, and shade. Moreover, they take in carbon dioxide and keeping the balance of the environment. Thus, trees help us survive in some ways. এবার আমরা ম্যাচিং করব কলাম এ এর সাথে কলাম বি। কলাম এ তে ওয়ার্ড আর বি তে তাহার ডেফিনিশন। তো গ্রিন হাউস ইফেক্ট কি? গ্রিন হাউস ইফেক্ট হলো একটা লেয়ার অফ গ্যাসেস সারাউন্ডিং দি আর্থ। সত্যিকার অর্থে গ্রিন হাউস ইফেক্ট হলো একটা আইডিয়া। আচ্ছা, প্রথমে গ্রিন হাউসটায় চলে যায়, তারপরে ইফেক্টে আসে। এই যে গ্রিন হাউসের চিত্র দেখতেছি, তো যেসব দেশে অত্যধিক বেশি শীত নামে বা শীত অতি বেশি ঠান্ডা হয়ে যায়, যেসব কান্ট্রি উইন্টার সিজনে, সেসব কান্ট্রিতে কাল্টিভেশনের জন্য এরকম কাচের ঘর সিস্টেম ব্যবস্থা করা হয়, যেন এই কাল্টির ভিতরে থাকা প্ল্যান্টস গুলো মারা না যায় ঠান্ডায়। তো যেটা হয় যে এই যে গ্লাসের যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর ভিতরে সানরে এন্টার করতে পারে, কাচের ভিতর দিয়ে সানরে এন্টার করতে পারে। এন্টার করে ভিতরে দিনের বেলা হিট হয়। হিট হওয়ার পর রাতে যখন ওইসব দেশে ঠান্ডা পড়ে, তখন এই হিটটা কাচ ভেদ করে বাইরে যেতে পারে না, কারণ সূর্য থেকে আসা যে রে থাকে, সেই রে এর ওয়েভ লেন্থ
ছোট হয়, ছোট ওয়েভ লেন্থ গ্লাসকে ক্রস করতে পারে। কিন্তু রাতের বেলা যখন ভেতরে আটকে থাকা হিট হয়, এটা তো সূর্য থেকে এসেছে, কিন্তু এই ভিতরে থেকে এটার সূর্যের হিট হয় নাই, এটা ট্র্যাপড হিট বা ভিতরে বদ্ধ থাকা হিট হয়েছে। এই হিটের ওয়েভ লেন্থ বড় হয়। তো বড় ওয়েভ লেন্থ সাধারণত গ্লাস বা কাঁচকে ক্রস করতে পারে না। ফলে কাঁচকে আমরা তাপের অপরিবাহী, নন কন্ডাক্টর বলে থাকি। অর্থাৎ তাপের কাঁচের এপাশ থেকে ওপাশে হিট কন্ডাক্টেড হয় না। হিট তাইলে ট্র্যাপড, আটকা পড়ে যায়, বন্দী হয়ে যায় কাঁচের ঘরের ভিতরে। তো যেহেতু ভিতরে হিট থাকে রাতের বেলা, ততটা ঠান্ডা হয় না, সেহেতু ভেতরের প্ল্যান্টস গুলো মরে না। এটা জাস্ট একটা আইডিয়া। তো সায়েন্টিস্টরা এই গ্রিন হাউস আইডিয়া দিয়ে গ্রিন হাউস ইফেক্ট নামে একটা ইফেক্ট তৈরি করেছে। সায়েন্টিস্টরা দেখেছে যে আমাদের যে অ্যাটমসফিয়ার বলতে আমরা যেটা পড়েছিলাম, যে প্রায় 1000 কিলোমিটারের মতো, সেই অ্যাটমসফিয়ারের একটা লেয়ারে সম্ভবত আয়নোস্ফিয়ার যেটা, ওইটা